মেরিল মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। প্রিয় দর্শক, সবাইকে ওয়েলকাম করছি মেরিল মিল্ক সোপ বার ক্যাফে লাইভের আজকের আয়োজনের সাথে আছি আমি অর্চি রহমান। এবং আজ যিনি আমার সাথে আছেন স্বপ্নবাজ একজন তরুণী। তার এই পথ চলাটা আমার কাছে খুবই খুবই ইন্টারেস্টিং লেগেছে যখনই আমি তাকে আসলে জানতে পেরেছি। তার সাথে যখন থেকে আমার পরিচয় হয়েছে, খুব মজার একটা অভিজ্ঞতা ছিল। সেই অভিজ্ঞতাটা আজকে গল্পে গল্পে আমরা শুনবো। তবে তার কাছে আসলে নাচটা শুধু আসলে ছন্দ নয়, জীবন দর্শন। তিনি নাচের মধ্য দিয়ে আসলে মানুষের জীবন পরিবর্তন করেছেন অনেকভাবে। এই পরিবর্তনের গল্পগুলো এখন আমি আসলে জানতাম, কিন্তু এই মুহূর্তে আসলে নতুন করে সেই আলোচনায় চলে এসেছে, কারণ তিনি তার জীবন দর্শন নতুন করে আমাদের সামনে উপস্থাপন করতে পারছেন। এবং এই বছর, চলতি বছরে তিনি আসলে নৃত্যশিল্পী হিসেবে এবং এই বিভাগ নিয়ে অনেক পরিকল্পনা করেছেন, অনেক কাজ করেছেন। এবং এই বছরে 21 পদকে তিনি ভূষিত হয়েছেন, মনোনীত হয়েছেন। সেই পুরস্কার পাবার গল্প, অনুভূতি, স্বীকৃতি সব কিছু নিয়ে আড্ডা হবে আজকে। আমাদের সাথে আছেন গুণী নৃত্যশিল্পী অর্থী আহমেদ। চলে যাচ্ছি তার কাছে। প্রথমেই ভালোবাসা দিব নাকি অভিনন্দন? ভালোবাসা। এটা একটা কঠিন প্রশ্ন ছিল। কঠিন প্রশ্ন, কিন্তু আমি ভালোবাসা চাই। একদম সবার ভালোবাসা চাই, যেন আমি আরো মানুষের মাঝে ভালোবাসা ছড়িয়ে দিতে পারি। এবং এত এত মানুষের ভালোবাসা তুমি পেয়েছো, কিন্তু সেটা মনে হয় নতুন করে আমরা অনেকে এখন জানছি। তো এখন তো একটু অভিনন্দন জানাতেই চাই। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। এবং সবার কাছে দোয়া চাই যেন এই বড় একটা স্বীকৃতির সাথে তো অনেক বড় দায়িত্বও চলে আসে, যেন আমি আরো অনেক বেশি দায়িত্বশীল কাজ করতে পারি। এবং রাষ্ট্রের আসলে দ্বিতীয় বেসামরিক সম্মাননা এটা পাওয়া, এবং এটা বলতেও আমার বুকের মধ্যে একটা ধুকপুক একটা ব্যাপার। কিন্তু শুনি ততবার আমার হার্টের একটা করে বিট স্কিপ হয়, এবং এখনো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। তো এই আসলে অনুভূতিটা যদি ব্যাখ্যা করতে বলি, যখন তুমি প্রথম জানতে পারলে, তোমার কাছে আসলে কিভাবে সেই খবরটা এসেছিল, কে বলেছিল, তোমার থেকে সেই অনুভূতির জায়গা থেকে একটু শুনতে চাই। প্রথম দিনের প্রথম ঘটনা। দুদিন আগে প্রথম আমি জানতে পারি, হঠাৎ করে বিকালবেলা আমার ফেসবুকে সবাই কংগ্রাচুলেট করা শুরু করে, অ্যান্ড আমি বুঝতে পারছি না কেন। ওকে। তো তারপর আমি ওগুলো চেক করতে করতে গিয়ে একটা ভিডিও ক্লিপ দেখি, যে ভিডিও ক্লিপটা প্লে করার পর আমি দেখি 21 পদক নামজয়ীদের নাম ঘোষণা করা হচ্ছে। এবং আমি কখনোই ভাবিনি যে শেষ নামটা আমার হবে, কিন্তু শেষ নামটা যখন আমার শুনি, আমার একদম হাত পা কাঁপছিল। আমি সাথে সাথে আমার গুরু লুবনা মারিয়ামকে ফোন করে ওনাকে জানাই, এবং ওনাকে জানিয়ে বলি যে আমি এখন কি করব। তো লুবনা খালা আমাকে বলে যে তোমার এটা ডেফিনেটলি অ্যাকসেপ্ট করতে হবে, আমার জন্য, সাধনার জন্য, তোমার স্টুডেন্টদের জন্য, এবং সেই সব তরুণ নৃত্যশিল্পীদের জন্য যারা স্বীকৃতি না পেয়ে সারা জীবন হতাশায় ভোগে। তো খালার কথায় আমি একটু সাহস পাই। আচ্ছা। কিন্তু এখনো পুরো প্রসেসটা এখনো আমি অ্যাকসেপ্ট করা বা হজম করে উঠতে পারছি না আর কি। এবং আসলে ওইটার পরে যে প্রথম ফোন কলটা থাকে না, যে প্রিয় মানুষকে জানানো বা কাছের মানুষদের, পরিবারের মানুষকে জানানো, ওইটা আসলে কাকে ফোন করেছিলে তুমি? প্রথম কলটা ছিল পরিবারে। আমার গুরুর পরে, যেহেতু আমি খুব ভয় পেয়ে গেছিলাম, খুবই নার্ভাস হয়ে গেছিলাম, প্রথম কলটা আমার গুরুকে করে আমি জানতে চেয়েছি যে আমি এটা অ্যাকসেপ্ট করব কি করব না। আচ্ছা, তখনও তোমার মনে কি দ্বিধা ছিল? দ্বিধা ছিল বলতে, এটা তো একদমই এক্সপেকটেশনের বাইরের একটা জিনিস, তাই না? এবং আমরা তো আসলে কম বয়সী কাউকে এত বড় সম্মাননা আগে পেতে দেখিনি। তো যেটা দেখি এখন, হয়তো একটা গেট ওপেন হলো, এখন আরো অনেক তরুণরা আশা করতে পারবে, নতুন করে স্বপ্ন দেখতে পারবে, নতুন করে ভালো কাজ করতে চাইবে। কিন্তু আমার জন্য তো ব্যাপারটা নতুন, তাই অবশ্যই এরকম একটা বড় খবর। এবং আমি, হয়তো আপনারা আমাকে দেখছেন, কিন্তু আমার আইডিওলজি, আমাকে আজকের মানুষ হিসেবে শেপ কিন্তু করেছেন আমাকে আমার মেন্টর লুবনা মারিয়াম। সো ওনার দেখানো পথ ধরেই কিন্তু আমার এখানে আসা। তো এটা আসলে আমি পেলেও আমার মধ্যে ছায়াটা আসলে ওনার। এবং এই যে আমরা পুরস্কার প্রাপ্তির একটা ভাবনার জায়গাতে শুনছি, এবং পরিবারের অনুভূতির জায়গাটাও শুনছিলাম, কিন্তু তোমার ক্ষেত্রে আসলে বিষয়টা
কেমন ছিল যখন তুমি দেখেছো যে সোশ্যাল মিডিয়া থেকেই তো জানতে পেরেছো এবং আমরা সবাই সোশ্যাল মিডিয়া থেকে জানতে পেরেছি, কিন্তু যখন সবাই এই আলোচনা এবং আসলে কংগ্রাটস দেওয়ার পাশাপাশি একটা সমালোচনার জায়গা কিন্তু তৈরি করেছে, সেই আনন্দের জায়গাটাকে কি একটু ঘাটতি তখন মনে হয়েছিল, যে তখন কি একটু মন খারাপের বিষয়গুলো যুক্ত হচ্ছিল? তুমি কিভাবে গ্রহণ করেছো আসলে? আমি আসলে আমার স্টুডেন্টদের কাছে শুনেছি যে কেউ কেউ সমালোচনা করছে। আমি যেহেতু সোশ্যাল মিডিয়াতে এত রেগুলার না, আমার পেজ অ্যান্ড এভরিথিং হ্যান্ডেলও করে অন্য অ্যাডমিন, সো আমি এখনো নিজের চোখে এখনো ওভাবে সময় নিয়ে বসে আসলে দেখতে পাইনি। কিন্তু উনাদের যেমন মন খারাপ হয়েছে যে এখনো অনেক গুরুজনের আসলে প্রাপ্য, উনাদের আরো অনেক আগে আসলে পাওয়া উচিত ছিল। হ্যাঁ, উনাদের যেমন মন খারাপ হয়েছে, আমারও তো মন খারাপ হয়েছে। সবচেয়ে ডিজার্ভিং যে লুবনা মারিয়াম, উনাকে তো আমার চাইতে বেশি কেউ ভালোবাসে না, এবং উনিও আমার চাইতে আমার মনে হয় না অন্য কাউকে বেশি ভালোবাসে। সত্যি এটা। সো অবশ্যই মন খারাপের জায়গাটা তো আজকে নতুন না, অনেক দিন ধরে আমার কারণ উনি আরো 20 বছর আগে থেকে এটা ডিজার্ভ করে। তো এটা অনেকদিন ধরেই আমাদের মন খারাপের জায়গা। তো আমি আশা করব যে আমাদের গুরুজনদের যাদের প্রাপ্য তাদেরকে খুব তাড়াতাড়ি স্বীকৃতি দেয়া হোক, এবং পাশাপাশি মিলিয়ে তরুণদেরকেও স্বীকৃতি দেয়া হোক, উৎসাহ দেয়া হোক, যেন সবাই আসলে কাজই করে যাব, হতাশায় ভুগে যাব এই দেশের শিল্পীরা, ওই দিন যেন না হয় আর কি। এবং আসলে এই পুরস্কার প্রাপ্তি থেকে বেরিয়ে একটু তোমার জীবনের গল্পে আমি আসতে চাই। যেমনভাবে আমি তোমাকে চিনেছি, এমনভাবে আরও অনেকেই তোমাকে চিনে ভালোবাসে, এবং তুমি অনেকের কাছে কিন্তু সেই আইডলের জায়গাটা ধরে রাখো, যে জীবনকে দেখার একটা ধরন তুমি শিখিয়েছো নাচের মাধ্যমে। এই বিষয়টা আসলে তুমি কিভাবে নিজে আগে আয়ত্ত করেছিলে, তারপরে তো তুমি আসলে সেই জীবন দর্শনে বিশ্বাসী হয়েছো এবং তারপরে তুমি শিখিয়েছো। সো ওই দর্শনের জায়গাটা আমি একটু শুনতে চাই তোমার কাছ থেকে। আমাকে আসলে ভালো থাকতে শিখিয়েছে আমার নাচ। আমি যখন নাচ একটু বোঝা শুরু করেছি নাচকে, তখন থেকে প্রথমত এমনি শেখা আর কি, কিন্তু তারপর থেকে যখন বোঝা শুরু করি, এর ফিলোসফি বোঝা শুরু করি, তখন নাচকে ভালোবেসেছি, এবং আমাকে আমার জীবনের সবগুলো জায়গায় ভালো থাকতে সাহায্য করেছে নাচ। এবং আমার মনে হয়েছে এই যে একটা ভালো থাকার মাধ্যম, এই ভালো থাকার মাধ্যমটা আমি সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই। শুধুমাত্র ছোটবেলা থেকে যারা প্রিভিলেজড হবে, সাপোর্ট পাবে, তারাই শুধু নাচ শিখবে। যাদের নানা কারণে ছোটবেলায় হয়নি, তারা বড় হয়ে শিখতে চাইলে তাদেরকে বুলি করা হবে, কোথাও অ্যাকসেপ্ট করা হবে না, বা একটা ক্লাসে গিয়ে সে দেখবে যে সবাই ছোট বাচ্চা এবং তাকে নিয়ে সবাই হাসাহাসি করছে। ওই জায়গাটা আমি আসলে, ওই জাজমেন্টাল স্পেসটা আসলে ভাঙতে চেয়েছি, এবং সেই একদম নৃত্যশিল্পী বা শিল্পীদের সাথে সাধারণ মানুষের ব্রিজটা কিভাবে তৈরি করা যায়, সেই চিন্তা ভাবনা থেকেই কিন্তু অ্যাডাল্ট বিগিনার্স শুরু করা। 2022-এ আমরা ট্রেড লাইসেন্স পেয়েছি, আমরা শুরু করেছি কোভিডের মধ্যে। সো এবং কোভিডের আগে মনে হয় একটু, না কোভিডের একটু আগে। তো এই পর্যন্ত তো অনেক মানুষের জীবন আমি আসলে বদলাতে দেখেছি, এবং তাদের জীবন বদলিয়েছে বলে ওই ভালো লাগা থেকে আমার চিন্তাও বদলেছে। আমিও ডিফারেন্টভাবে নতুন করে নাচকে দেখতে শিখেছি, এবং আরও কিভাবে নাচের মাধ্যমে মানুষকে ভালো রাখা যায়, সেই প্রসেসটা আরও কিভাবে ভালো করে করা যায় সেটা শিখেছি। তো আমি যেটা চাই যে নাচ শুধু মঞ্চে সীমাবদ্ধ না থাকুক, একদম যারা প্রিভিলেজড তাদের মধ্যে সীমাবদ্ধ না থাকুক, নাচ মানুষের ভালো থাকার একটা মাধ্যম। অনেক বড় একটা বিষয় এটা, আসলে আমার মনে হয় অনেকের বুঝে উঠতেও একটু সময় লাগবে যে আমরা আসলে কি জীবন দর্শনটা নিয়ে কথা বলছি। তবে এই নাচ বিষয়ে আমার আরও অনেক গল্প কিন্তু জমে আছে। ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতিটা নিয়ে আসছি। প্রিয় দর্শক, মেরিল মিল্ক সোপার ক্যাফে লাইভে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। মেরিল মিল্ক সোপার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম মেরিল মিল্ক সোপার ক্যাফে লাইভের আজকের আয়োজনের সাথে আছি আমি অর্চি রহমান, এবং আমার সাথে আছেন গুণী নৃত্যশিল্পী অর্থী আহমেদ। নাচ নিয়ে আরও অনেক গল্প শুনবো, চলে যাচ্ছি তার কাছেই। এবং নাচের যে জায়গাটায় আমি ছিলাম, এমন অনেককে আমি চিনি জানি যারা আসলে
তোমার এই দর্শনে বিশ্বাসী হয়ে তোমার সাথে যুক্ত হয়েছে, যাদের জীবনের একটা সময় স্বপ্ন ছিল নাচ করবে, নাচকে ভালোবেসে এগোতে চেয়েছিল কিন্তু সেটা সম্ভব হয়নি, তারা কেউ 40 বছর 45 বছরে এসেও তারা নতুন করে তোমার সাথে যোগাযোগ করেছে, যুক্ত হয়েছে এবং তারা আসলে নাচকে ভালোবেসে এগোতে চায়। এই দলে আমিও একজন। আমার ইচ্ছে ছিল খুবই প্রচণ্ডভাবে, আমি চেয়েছি যেন আমার ছোটবেলায় নাচের শখ ছিল, স্বপ্ন ছিল, সেটা পূরণ হয়নি, পড়ালেখার পাশাপাশি কন্টিনিউ করতে পারিনি। আমিও তোমার সাথে যোগাযোগ করেছিলাম যে আমি শিখতে চাই। সো আমার কাছে তুমিও কিন্তু ওই জায়গাটা মানে আছো, আমার একটা আস্থার জায়গা, ভালোবাসার জায়গা, ভরসার জায়গা, যে না আমার একটা স্বপ্ন পূরণ হয়নি কিন্তু এখন পূরণ হতে পারে। এই জায়গাটা নিয়ে তোমার কাছে শুনবো যে এমন কোনো ঘটনা, বিশেষ স্মৃতি যা আসলে তোমার ভাবনাকে বদলে দিয়েছে। আমার তো অ্যাডাল্ট বিগিনার্সে এখন প্রায় 18 থেকে 70 বছর বয়সী 70? হ্যাঁ স্টুডেন্টরা আছেন যারা নানান পেশায় আছেন, অফিসের পরে নাচ শেখেন, এবং তাদের সংখ্যাটাও কিন্তু খুব একটা কম না, তার সংখ্যায় অনেক। এই যে এতগুলো মানুষের সব ছোটবেলার নাচ শেখার ইচ্ছা ছিল, হ্যাঁ, এবং এখনো আমাদের ওয়েটিং লিস্টে 2000-এর বেশি মানুষ ওয়েট Oh করছে। God! তার মানে আরো কত মানুষ আসলে ছোটবেলায় নাচটা শিখতে চেয়েছিল। এটা শুধু নাচের কথা বলছি, আমি শিওর যে অন্যান্য আর্ট ফর্মেও সেম অবস্থা, পেইন্টিং এ পেইন্টার হতে চায়, হ্যাঁ, গিটার শিখতে চেয়েছে, একদম মিউজিশিয়ান হতে চেয়েছে। হ্যাঁ, তো সংখ্যাটা আসলে কম না। অনেক অনেক। তাহলে আমরা যদি তাদের জন্য একটা নন জাজমেন্টাল স্পেস ক্রিয়েট করতে না পারি, এটা কি আমাদের শিল্পী হিসেবে দায়িত্ব না? হ্যাঁ, এবং আমি চাই যে আমার পাশাপাশি আরও বাকি যারা শিক্ষক আছেন তারাও বাচ্চাদের পাশাপাশি বড়দের ক্লাসেস শুরু করুক, যাতে অপশন আরও ওপেন হয়। আমি ভরতনাট্যম শিখাই, আমি তো কথক পারি না, আমি তো মণিপুরি পারি না, তো বাকি যারা শিক্ষক আছেন তারাও যদি বড়দেরকে নিয়ে ভাবেন, তাহলে আমার মনে হয় যে সমাজটা আসলে পাল্টে যাবে। আমার একার পক্ষে যতটুকু ছড়ানো সম্ভব হয়েছে, সবাই মিলে করলে কিন্তু আরো অনেক ভালো হবে আর কি। এবং এই যে আমরা বর্তমান সময়ের কাজ নিয়ে, নাচ নিয়ে গল্প করছি, কিন্তু তোমার জার্নিটা তো আসলে বর্তমান সময়ের না। যারা জানে তারা জানে যে তুমি বিগত 20 বছর ধরে প্রায় তুমি পারফর্ম করছো, বিভিন্ন দেশে পারফর্ম করছো এবং তুমি নাচ শেখাচ্ছ, নিজে ভালোবেসে কাজ করছো। তোমার বাংলাদেশে আসলে পড়ালেখা শেষ করে তুমি তো রবীন্দ্র ভারতীতে যে পড়ালেখা করেছো, তখন কি তোমার মধ্যে একটু একটু এরকম স্বপ্ন ছিল যে ভবিষ্যতে যাই হোক নাচকে নিয়েই তুমি এগোতে চাও, যা করবে নাচকে নিয়েই করবে? না, সেটা তো অবশ্যই। মানে আমি তো পারফর্ম করি অনেক ছোটবেলা থেকে, হ্যাঁ, এবং আমি অনেকটা লম্বা সময় ধরে নিয়মিত পারফরমেন্স করেছি, এবং এটা আমার খুবই কনসিয়াস একটা ডিসিশন ছিল যে আমি পারফরমেন্স থেকে বেরিয়ে এসে অন্যদের পারফরমেন্সের জায়গাটা করে দিব, যেন আমার পারফর্ম করার চাইতো আমার মনে হয়েছে আমার স্টুডেন্টদের পারফর্ম করা, বা আমি যদি অন্যান্য শিল্পীদের পারফর্ম করার একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিতে পারি, আমার কাছে বেশি সুন্দর ব্যাপারটা। তো অনেক আগেরই আমি যখন পড়াশোনা করছিলাম তখনকার ডিসিশন এটা যে আমি পারফরমেন্স থেকে সরে আসবো, মেইন স্ট্রিম থেকে সরে আসবো, এবং মেইন স্ট্রিম কাজের বাইরে গিয়ে শুধুমাত্র একটার পর একটা শো, এই চিন্তা ভাবনা থেকে বেরিয়ে এসে আমি সোসাইটিতে কিভাবে ইম্প্যাক্ট ফেলা যায় সেই ধরনের কাজ করব। এবং যেই শিল্পীকে আসলে যেই দিকটা মানে বেশি আকৃষ্ট করে, সেই জায়গাতে কিন্তু সে ভালো করে, জোর করে কিন্তু কিছু হয় না, করা যায় না, এটা আসলে সত্যি। হ্যাঁ, তো আমারকে আসলে পারফরমেন্সের চাইতে টিচিং এবং ইম্প্যাক্টফুল কাজ করা বেশি টানে। এবং এখন একদমই বর্তমান সময়ে তোমার আসলে এখন কি পরিকল্পনা হচ্ছে, বা পুরস্কার প্রাপ্তি বা এই বিষয়টি কি আসলে তোমার উপর একটু মনে হচ্ছে যে দায়ভারটা অনেক বেশি বেড়ে গেছে, বা এখন কি একটু ভারী মনে হচ্ছে? হ্যাঁ, অনেক ভারী মনে হচ্ছে। আমি আসলে খুবই আমি টেনশন পছন্দ করি না, একটু রিল্যাক্স থাকতে ভালো। আমি একটু রিল্যাক্স থাকতে পছন্দ করি। আই এম আ ভেরি ইন্ট্রোভার্টেড পারসন। আমি আমার পেসে কাজ করতে পছন্দ করি। আমার এরকম করেও কাজ হয় না যে গত বছর যেমন আমরা 4টা মেজর প্রোডাকশন করেছি, এই বছর যে 4টা মেজর প্রোডাকশন করতেই হবে এরকম কোনো কথা নেই। হতে পারে আমার একটা ভালো প্রোডাকশনের আইডিয়া মাথায় এসেছে এবং একটা নিয়েই আমি কাজ করতে চাই। সো আমি ওই জায়গাটা কোয়ান্টিটির চাইতে আমি কোয়ালিটিতে বিলিভ করি, কিন্তু এখন মনে হচ্ছে সবার এক্সপেকটেশন অনেক বেড়ে গেছে, এবং
ঢাকার বাইরে দায়িত্বের থেকে জায়গাটা অনেক দায়িত্বের বেশি। জায়গাটা তো বিশাল, এবং ঢাকার বাইরে থেকে অনেক মানুষজন হ্যাঁ। রিচ আউট করছে যে আপু আমাদের জন্য কিছু করেন, আমরাও শিখতে চাই কিন্তু আমরা শেখার জায়গা পাচ্ছি না, আমাদেরকে নিয়েও কেউ ভাবে না। তো একা এত বড় দেশ কিভাবে কভার করব, ধীরে ধীরে প্ল্যান হবে, অনেক ধীরে ধীরে কিছুই- প্ল্যান হবে, অন্যভাবে প্ল্যান করতে হ্যাঁ। হবে, কিন্তু প্ল্যান করতে হবে। এখন হয়তো যে স্বপ্নটা তুমি ছোট পরিসরে দেখছিলে, এখন সেটা আরো অনেক অনেক বড় বড় করে পরিসরে দেখতে হবে। দেশের জন্য এখন ভাবতে হবে, দেশের জন্য সেভাবেই ভাবতে তোমাকে আমরা হবে। আসলে দেখতে চাই। এবং দেশকে কিভাবে ইন্টারন্যাশনালি আরো বড় করে রিপ্রেজেন্ট করা যায় সেই জায়গাটাও ভাবতে হবে। অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা জানাচ্ছি আজকে আমাদের অতিথি হয়ে আসবার জন্য। ও মা, শেষ হয়ে গেল? হ্যাঁ, আরো আরো অনেক অনেক তো গল্প জমছিল আমাদের। একদমই তাই, আমি জানি যে ওর থেকে পেলে আমার গল্পটা আরো অনেক বেশি হতো। অসুবিধা নেই, শেষ করে আমরা বাকি আড্ডা করে নিব। যদি একেবারেই শেষে থাকি, দর্শকদের উদ্দেশ্যে ছোট্ট করে কিছু বলার থাকে, একদম এক লাইনে যদি কিছু বলতে চাও। আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনাদের ছোটবেলার যে ধরনের ইচ্ছা ছিল, শখ ছিল, স্বপ্ন ছিল, নানা কারণে পূরণ হয়নি, আপনারা সেই শখগুলো পূরণ করার একটি মাধ্যম, platform, একটা অ্যাটেম্পট নিন। আচ্ছা। সবাই যে সব কিছুতে খুব ভালো হতে হবে তা না, কিন্তু যদি আপনি শুরু না করেন আপনার কিন্তু আফসোস থেকে যাবে। দুর্দান্ত। জীবনটা অনেক ছোট, কোনো আফসোস রাখা যাবে না। একদম, অসংখ্য ধন্যবাদ অর্থী, অনেক অনেক ভালো থাকো। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। ভালোবাসা কিন্তু গল্প তোমার। চলবে এরপরেও। একদম। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি মেরিল মিল্ক সোপার ক্যাফে লাইভ থেকে। আগামী পর্বে আবারও চলে আসবো ভালোবাসার আরও একজন মানুষকে সাথে নিয়ে, নতুন একজন অতিথি থাকবেন। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, আমাদেরকে ভালোবাসায় রাখবেন।